বাংলাদেশের রাজনীতির ছাত্র রাজনীতির ৫৫ বছরের ইতিহাসে এক বিরল অধ্যায় সূচনা করলেন, এক বিরল এক্সাম্পল সৃষ্টি করলেন সাদিক ক্যামেরা শিবির। দর্শক, পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে শিবির। বলছি, ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে পরিকল্পিত হামলা তারেক জিয়ার এবং সালাউদ্দিন আহমেদের নির্দেশে এবং পুলিশের যে নাটক আমরা দেখলাম, এক পুলিশি রাষ্ট্র, এই সব ঘটনার ফিনিশড সমাধান শিবির পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে। হ্যাঁ, এখানে যে ছাত্রদল যে থেমে যাবে, এখানে নাকারের চুবানি বা পরিপূর্ণ পরাজিত হয়ে তা না, থেমে যাবে না। ছাত্রদল এভাবে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাতে চাইবে এবং যতক্ষণ পর্যন্ত না ছাত্রলীগ স্টাইলে তারা ক্যাম্পাস দখল করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত না ছাত্রদল গেস্ট রুম, গণরুম এগুলো চালু করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা এ ধরনের সন্ত্রাস চালিয়ে যাবে। কিন্তু এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা, থানায় মব সন্ত্রাস, এই ঘটনার ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল রেজাল্ট আমরা পেয়েছি। এখানে শিবির ১০০তে ১০০, বিএনপি ছাত্রদল পরাজিত হয়ে পিছু হটেছে, শিবির শতভাগ জিতে গেছে। দর্শক, কি ঘটনা দেখেন। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল নিজেরাই ভুয়া স্ক্রিনশট বানালো এবং দেখেন কতটা নোংরা। শিবিরের বিরুদ্ধে অপরাজনীতি করতে যে জিয়াউর রহমান, জাইমা রহমান, খালেদা জিয়া, এদেরকেও মিনিমাম সম্মান দিচ্ছে না ছাত্রদল। কারণ ছাত্রদল নিজেরাই জিয়াউর রহমান, জাইমা রহমান, তারেক জিয়া এদেরকে নিয়ে নোংরা কুরুচিপূর্ণ ফটোকার্ড বানায়, স্ক্রিনশট বানায়। এটা ছাত্রদল বানায় কি জন্য? শিবিরের বিরুদ্ধে অপরাজনীতি করার জন্য। মানে এটা হচ্ছে এরকম যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মা বাবার পর্ন ভিডিও বানানো, এই কাজ ছাত্রদল করছে। কতটা জঘন্য হতে পারে! এই যে জাইমা রহমানের নামে যত অশ্লীল ফটোকার্ড দেখেন, এগুলো সব ছাত্রদল বানায়। কেন? যাতে এগুলো দিয়ে শিবিরকে ফাঁসানো যায়। কিন্তু এইসব ছোট লোকই, এইসব থার্ড ক্লাস চালাকি এই আধুনিক যুগে চলে না। এটা এআই এর যুগ। আপনি এআই দিয়ে এখন বিশ্ব জয় করা হয়, আর আপনি আসছেন এআই দিয়ে ভুয়ো ফটোকার্ড বানিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে। গাধা কোথাকার! এটা কি সম্ভব না? যার ফলে আপনারা দেখেছেন যে এরা মব করেছে, শিবির মব প্রতিহতের চেষ্টা করেছে এবং ছাত্রদল পুরো জাতির কাছে মববাজ হিসাবে প্রমাণিত হয়েছে। এবং থানায় হামলা করে ছাত্রদল এটা প্রমাণিত করেছে যে বাংলাদেশ একটা মগের মুল্লুক, একটা আনসিভিলাইজড দেশ। এদেশে কোনো আইনের শাসন নেই, এদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, এদেশে কোনো প্রধানমন্ত্রী নেই। একটা রগ স্টেটের মধ্যে একটা বিশৃঙ্খল একটা রাষ্ট্র। ছাত্রদল, পুলিশ, এই পুলিশ এগুলো সব ছাত্রদল করার লোকজনকে পুলিশের চাকরি দিয়ে এখানে এখন প্রদান করা হয়েছে। এদের আচার আচরণ একদম আওয়ামী ছাত্রলীগ পুলিশের মতো, সেই বিপ্লব কুমার এবং হারুনদের মতো এখন ঢাকার ওসিরা কাজ করছে, সেম। তো দর্শক, এই জায়গায় শিবিরের ছেলেরা ধানমন্ডি থানায় গিয়েছে, বাকবিতণ্ডা করেছে দফায় দফায় এবং তারা স্লোগান দিয়েছে থানার মধ্যে এবং তাদের কর্মীকে তারা না নিয়ে তারা সেখান থেকে আসেনি। তো কয়েকটা ঘটনা ঘটেছে। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল দুঃখ প্রকাশ করেছে মবের জন্য। দুঃখ প্রকাশ করলে হবে না, এবং পুরো জাতি দেখেছে যে ছাত্রদল কি, এবং তারা যে ছাত্রদল এবং সমস্ত ফ্যাক্ট চেকিং যত প্রতিষ্ঠান আছে সবাই এটা প্রমাণ করেছে যে না, এখানে এই শিবিরের কেউ এইসব স্ক্রিনশট এগুলো তার সাথে তারা জড়িত না, এগুলো তাদের নামে বানানো হয়েছে। কারা বানিয়েছে? ছাত্রদল, কখনো কখনো ছাত্রলীগ এগুলো প্রচার করেছে। তো এটা পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত হয়েছে। এটি তো শিবিরের বিজয়। আর দ্বিতীয় হচ্ছে যে শিবিরের যে ছেলেকে পুলিশ আটক করেছিল, যেটা একটা বিরল ইতিহাস, যে থানায় যিনি আশ্রয় নিতে যান তাকে আটক করে, এটাকে বলে মগের মূল্য। দেশে কোনো আইনের শাসন নেই, অথচ যারা মব করে, থানায় হামলা করে, তাদেরকে কিছুই করা হচ্ছে না। সাংবাদিক পেটায়, তাদেরকে কিছুই করা হচ্ছে না। তো দর্শক, এই জায়গায় সেই ছেলেকে শিবির ছাড়িয়ে এনে তারপরে বাসায় এসেছে।
এবং সাদিক ক্যামেরা আলহামদুলিল্লাহ বলে এতে ফেসবুক পোস্ট দিয়েছেন। মাহমুদ এখন মুক্ত। ঢাবি শিক্ষার্থী মাহমুদকে নিয়ে পুলিশ বিকেল থেকে ভোর চারটা পর্যন্ত 12 ঘন্টা থানায় রেখে জিডি গ্রহণ না করে উল্টো হয়রানি করে নাটক সাজানোর যে ভয়ঙ্কর চেষ্টা করছে, সেটি সরাসরি ফেসিবাদী পুলিশের প্যাটার্নের পুনরাবৃত্তি। তো এই যে পুলিশের আচরণের মাধ্যমেই প্রমাণিত হয় যে এগুলো সব তারেক জিয়ার নির্দেশে হচ্ছে। দুপুরেই প্রমাণ হয়েছে যে ফটোকারটি ভুয়া। এদিকে রাতভর জলঘোলা করে ছাত্রদল তার আসল রূপ সবার কাছে দেখিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভিসি প্রক্টর ও পুলিশকেও দেখালাম চিরচেনা পুরনো রূপ দেখলাম। যারা মাহমুদের পক্ষে কথা বলেছেন এবং জুলুমের প্রতিবাদ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। তা দিন শেষে কি হলো, যে মাহমুদ মুক্ত এবং শিবিরের ছেলেরা কেউ এইসব স্ক্রিনশটের সাথে জড়িত নয়, আর ভুয়া ফটোকটের সাথে নোংরামির সাথে জড়িত নয়, এটাও প্রমাণিত হলো। আবার ছাত্রদল সন্ত্রাসী হিসাবেও প্রতিষ্ঠিত হলো। এবং এবি জুবায়ের মোসাদ্দেক কি এটা টের পাবে, ওরা আরো কয়েক গুণ শক্তি নিয়ে ফিরবে। ওদেরকে মৃত্যু ছাড়া, আর মৃত্যুর পর আল্লাহ ওদেরকে জান্নাত দিবেন, শাহাদাত ছাড়া এবি জুবায়ের মোসাদ্দেককে, সালাউদ্দিন আম্মারদেরকে পৃথিবীর কোন শক্তি 1 সেকেন্ডের জন্য থামাতে পারবে না। এবি জুবায়ের মোসাদ্দেকের কলিজা কয়েক কেজি। ওরা হাসিনার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে আপনারা জানেন না। সালাউদ্দিন আম্মার, এবি জুবায়ের মোসাদ্দেক, এই 3 জন হচ্ছে তারেক জিয়ার আতঙ্ক। ওই রকম সাদিক ক্যাম, সিবগাতুল্লাহ সিবগা, হাসনাত, নাহিদ, ওই 6-7 জন সমন্বয়ক যেরকম পুরো হাসিনার বিশ্বব্যাপী মসনদ তছনছ করে দিয়েছে, তারেক জিয়া এই 3 জনকে ভয় পায়। থানায় মব করেছে ছাত্রদল, মজা নিয়েছে পুলিশ, এবং ক্যাম্পাসে কোনো সন্ত্রাস, দখলদারিত্ব প্রশ্রয় দিবে না শিবির। স্পষ্ট করে এস এম ফরহাদ, সাদিক ক্যামেরা বলেছে। পুলিশের যে ঘৃণ্য আচরণ পুরো জাতি দেখেছে। এতে বিএনপি যে একটা মবের শাসন চালাচ্ছে, বিএনপি যে বাংলাদেশকে মবের মুলুক বানিয়েছে, এটা পুরো জাতির সামনে স্পষ্ট হলো। তো দর্শক, এইভাবে ছাত্রদলকে নাগানি চুবানি খাওয়ানো বা ক্ষমতাসীন সংগঠনকে পিছু হটানো এবং রাষ্ট্রের মাধ্যমে সার্টিফিকেট আনা এবং থানাকে এভাবে ডিল করা, এটা 1971 সালের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কখনো এরকম ঘটেনি। এটা একটা ইতিহাস। দর্শক, দিন শেষে ওরা দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে শান্ত থাকতে বলছে ইত্যাদি ইত্যাদি। এবার যে ইস্যু নিয়ে এত সন্ত্রাস, এত জঘন্য রূপ দেখালো, তো কি প্রমাণিত হলো যে না এটা মিথ্যা? এখন পুলিশের ভেরিফিকেশনে প্রমাণিত হলো। এটা এটিএম আজহারুল ইসলামের মতো একটা বিষয়, যে এটিএম আজহারুল ইসলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত নন রাজাকার, নন অপরাধী। একদম আদালত ঘোষণা দিয়েছে যে এর বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সব মিথ্যা, একটা প্রমাণিত না। তো এখন শিবিরের ছেলেরা রাষ্ট্রীয়ভাবে পুলিশের মাধ্যমে ভেরিফাইড সার্টিফিকেট প্রাপ্ত যে তারা নিরপরাধ, তারা কোনো ফটোকার্ড কিংবা স্ক্রিনশট এগুলোর সাথে তারা জড়িত না। কোন ক্ষমতাসীন দলই পুলিশ রিফর্ম করবে না, কোন ক্ষমতাসীন দল করবে না। না করার পিছনে একটা কারণ পুলিশরা যদি গুম করে, পুলিশরা যদি খুন করে, পুলিশরা যদি কাউকে পিটিয়ে পঙ্গু করে, পুলিশরা যদি কাউকে ধর্ষণ করে, এর কোনো বিচার টিচার হবে না, এটাই নিয়ম। এবং যে কোনো ক্ষমতাসীন দল চিন্তা করে পুলিশদের দিয়েই তো এই কাজগুলো করানো যায়, তাহলে আমাদের মাস্তান পালার দরকার কি? আমাদের খুনি পালার দরকার কি? আমাদের ক্যাডার পালার দরকার কি? আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, যেই 13 জনকে রিটায়ারমেন্টে পাঠাইছে, আপনারা কি জানেন এদেরকে যখন বলা হয়েছে অমুক জায়গায় এদেরকে জঙ্গি বানাতে হবে, অমুক জায়গায় মাদ্রাসায় ঢুকে ছাত্রদেরকে উলঙ্গ করে পিটাতে হবে, ওই মসজিদে গিয়ে জুমার নামাজ বন্ধ করতে হবে, আপনি কি জানেন এইসব অফিসাররা বলতো যে স্যার ঠিক আছে আমরা করে ফেলবো, এবং বলতো আমরা ছাত্রলীগের ছেলেপানদেরকে ইউনিফর্ম পরে আপনাদের সাথে দিয়ে দেব, নিয়ে যান, বলতো ছাত্রলীগের
কিন্তু এরা ছিল ভারতীয় নাগরিক, এদেরকে ওখানে ঢুকাতো, এবং একটা ভারতীয় নাগরিক ছিল হিন্দু, এই হিন্দুদেরকে ঢুকাই দিত এই ডিআইজিদের এই এদের পিছনে। এরা ছিল এক উগ্র হিন্দু। মসজিদে ঢুকে, আপনারা কি জানেন, বাংলাদেশের মসজিদে ঢুকে ওপেনলি পিটাপিটি করার পরে মসজিদের মধ্যে তারা পেশাব করত, ইমামকে দাড়ি ধরে থাপ্পড় দিত, বহু ছবি আপনারা দেখেছেন। আপনারা কি জানেন এদের কোনো বিচার হতো না? এদের কোনো বিচার হতো না বাংলাদেশে, এবং বিচারের কথাও কেউ বলতো না। আমরা বলতাম পুলিশ অমুক জায়গায় শুক্রবারে জুমার নামাজের মধ্যে এই কাজগুলো কেমনে করে, যারা করেছে পুলিশের ড্রেসে, এরা সব ভারতীয় হিন্দু, মৌলবাদী হিন্দু, এনআরজির মেম্বার। তাদেরকে বাংলাদেশে আনতো একটা মসজিদে এই অপতৎপরতা চালানোর জন্য, জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। এবং তারা কাদের সাথে কাজ করত? এই যে 13 জন যাদেরকে বলছে বাধ্যতামূলক অবসর, তাদের পিছনে কাজ করত। তাহলে আজকে তাদেরকে আমরা পুরস্কৃত করছি। সালাউদ্দিন বলছে আমরা পুরস্কৃত করলাম তাদেরকে অবসরে পাঠাইয়া। তারা, আপনারা যখন 200-300 টাকা চালের কেজি কিনবেন, তারা 20 টাকা চালের কেজি রেশন তুলবে, তাদেরকে অবসরে পাঠাইল। আরে ভাই, এসব কমপ্লেন করে হবেটা কি? যেদিন বিএনপি সরকার গঠন করেছে ওই দিন ভারতীয় সব পুলিশ যারা বাংলাদেশে কাজ করেছে, আমি ইদানিং টকশোতে অনেকের শুনি, তারা বলে এই মানে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ছিল মোমেন নামের এক পরগাছা, সে এই নিউ ইয়র্কে এক লোক আছে, লোকের নাম আবু তাহের। এই আবু তাহের নামের এই আবর্জনা সে কি করে? এই আবু তাহের নামের আবর্জনা যেই সরকার ক্ষমতায় আসে সেখানেই তার পাছার কাপড় খুলে দেয়, এবং ওই সরকারের কাছ থেকে সে বেনিফিট নেয়। এই আবু তাহের। আরেকজন আছে প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী। এরা কাজের মধ্যে কাজ একটা করে, যেই সরকার আসে সেখানে জাস্ট পাছার কাপড়টা খুলে দেয়, খুলে দিয়ে তাদেরকে বলে আমরা তো আপনাদের দলে আছি। আমি তাহেরের কথাটা আজকে কেন বললাম? টাইম টেলিভিশন, বাংলা পত্রিকা, টিবিএন, এগুলো তো আর টেলিভিশন না, আর এরা সাংবাদিকও না। এরা কি জানেন? 2 টাকার রাস্তার বেশ্যা। এই বাংলা পত্রিকা বলেন, প্রথম আলো বলেন, কি যেন টিবিএন বলেন, টাইম টেলিভিশন বলেন, এরা তাই। আচ্ছা, কেন আমি ওদেরকে গালি দিলাম? এখন এই মোমেন নামের এই পরগাছাকে এনে ওখানে হাসিনা কত ভালো আছিল এই ব্যাখ্যা তাদের মাধ্যমে প্রকাশ করে। আওয়ামী লীগ সরকার কত ভালো ছিল এটার গুণগান গায় কে? ওই তাহের, টাইম টেলিভিশন এবং বাংলা পত্রিকা তাদেরকে প্ল্যাটফর্ম দেয়। আসেন, আইসা বলেন হাসিনা কত মহান ছিল। আপনি যদি তাহেরকে দেখেন, নির্লজ্জ এক হারামজাদা, মুখ করে যদি আপনি পেশাব করে দেন, ওকে জিজ্ঞাসা করেন তুই তো প্ল্যাটফর্ম এইভাবে কেন দেস? হাসিনাকে গ্লোরিফাই করার জন্য, আওয়ামী লীগকে গ্লোরিফাই করার জন্য? ওদের কি কোনো লজ্জা আছে? ওদের কি কোনো দেশপ্রেম আছে? ওদের কি কোনো ক্লাস আছে? আমি দেখি না। এখন আপনি পুলিশ রিফর্মের কথা কোনো রাজনৈতিক দল করবে না, কারণ তারা মনে করে অন্যায়ভাবে পুলিশদেরকে দিয়ে আমরা এইভাবেই কাজ করাবো। আর পুলিশরা, ওরা মনে করে আমরা তো এক রাতের 24 ঘন্টার বেশ্যা, আমাদেরকে যে পয়সা দিবে আমরা তো সেখানে কাপড় খুলবো। কোন পুলিশ, কতজন, এখন আপনারা বলবেন পুলিশে কি সৎ অফিসার নাই? আছে। আপনি যদি পুলিশের উপরে সৎ অফিসার খুঁজতে যান, তাহলে মনে হবে 50,000-এ একজন। তো ওই একজনকে দিয়ে আপনি কি করবেন? ওই একজন কি পুরো কাজ করতে পারে? আপনাদের 99.9% পুলিশ অফিসাররা আপনারা হচ্ছেন গুয়ের মধ্যে জন্ম নেয়া একটা বেশ্যা।
আপনি হয়তো আমার ভাই, আপনি হয়তো আমার বোন, কিন্তু আপনি একটা বেশ্যা। কেন আপনি বেশ্যা? আপনাকে একটা প্রমোশন দেওয়া হয়েছে, আপনাকে কিছু পয়সা দেওয়া হয়েছে, আপনাকে বলেছে তুমি এখন অমুক জায়গায় গিয়ে গুম করে আসবা এবং আপনি গুমে পার্টিসিপেট করবেন। একটা বারের জন্য কোনো সুপিরিয়রকে বলবেন না এটা আনলফুল অর্ডার, আমি এটা এক্সিকিউট করব না। আপনি বলবেন না। আপনার অজুহাত, আমি যদি এটা না করি তাহলে আমার চাকরি থাকবে না। আপনার নৈতিকতা, আপনার মানসিকতা, আপনার উদারতা, আপনার নীতিবোধ, আপনার আদর্শ কোনটা আপনি কাজে লাগাবেন না। আপনাকে বলেছে যাও অমুক জায়গায় অমুকের স্ত্রীকে ধরে ধর্ষণ করে আসো, আপনি ঠিক ওই কাজটাই করবেন। কোন থানায় রিপোর্টের জন্য আপনি কোন থানার ডিউটি অফিসার, আপনার কাছে কোনো একটা লোক অসহায় অবস্থায় গিয়ে বলবে আমাকে একটা রিপোর্ট করতে হবে, আপনি একটা অজুহাত বের করে বলবেন এত টাকার বিনিময়ে আমি রিপোর্ট নেব। আপনি নিজের মুখের দিকে তাকিয়ে একটা বারের জন্য বলবেন না যে আমার মা খানকি ছিল, আমার মাও খানকি ছিল, আমি নিজেও খানকি, আমার বাবাও খানকি ছিল, আমার 14 গোষ্ঠী খানকি। কারণ আপনি একবারও বলবেন না যে আপনি প্রজাতন্ত্রের বেতনভুক্ত একজন কর্মচারী। একজন অসহায় মানুষ থানায় যাবে আপনার কাছে রিপোর্ট করতে, তার কাছ থেকে আপনি পয়সা নেবেন, অথচ আপনি বেতনও নিচ্ছেন, অথচ আপনি 300 টাকার চাল 30 টাকায় কিনছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনি হারাম খাওয়াচ্ছেন। অন্যদিকে যে ট্যাক্স পেয়ার আপনার থানায় যাবে সাহায্যের জন্য, তার কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা চাঁদা চেয়ে বসবেন, 10,000 টাকা 20,000 টাকা চাঁদা দাবি করে বসবেন একটা জিডি এন্ট্রি করার জন্য, এবং একটা আনলফুল অর্ডারকে এক্সিকিউট করার জন্য আপনারা বেরিয়ে পড়বেন। আপনাদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছে, আওয়ামী লীগের সামনে আপনারা কন্ডম ছাড়া গোয়ামারা দিয়েছেন, জাতীয় পার্টির কাছে আপনারা গোয়ামারা দিয়েছেন, বিএনপির কাছে আপনারা গোয়ামারা দিয়েছেন। প্রত্যেকটা শাসক দলের কাছে আপনি নিজে পাছা মারা দিয়েছেন, নিজের স্ত্রীকে ধর্ষণ করিয়েছেন, নিজের বাচ্চাদেরকে হাত খাইয়েছেন। আপনাদের ঔরসে যত সন্তান হয়েছে কোনটাই সঠিক সন্তান না, এরা জানেন। কারণ যে রাতে আপনি স্ত্রীর সাথে সহবাস করে বাচ্চা পয়দা করেছেন, আপনার শরীরে ইসলামের রক্ত ছিল, ওখানে হালালের কোন রক্ত ছিল না। আপনি একজন হারামখোর, আপনি একজন গুখোর, আপনি একটা শুয়োরের বাচ্চা, আপনার মা ছিল একটা বেশ্যা, একটা বেশ্যা, আপনি একটা দেশদ্রোহী, আপনি একটা চুতমারানি। কারণ আপনি পুলিশের ইউনিফর্ম পরে জনগণের পয়সা দিয়ে আপনি জনগণের বুকে গুলি চালান, জনগণকে গুম করেন, জনগণের গায়ে হাত তোলেন, রাস্তাঘাটে অসহায় নিরস্ত্র জনগণকে তাদেরকে পিটেন, পরে আবার তদন্তের নামে তাদেরকে মিন্টু রোডে নেন, তাকে রিমান্ডের নামে অমানবিক অত্যাচার করেন। আপনারা হচ্ছেন ওই কুত্তার বাচ্চারা।